আছেন যদি আমরা ক্লাসরুমে আছি। গত ক্লাসে আমরা শিক্ষণ মতবাদের জ্ঞান বিকাশ মতবাদ 3 নাম্বার আলোচনা করেছিলাম, তাই না? এটা ছিল অসবেলের নাকি? ওইখানে শেষ যেটা ছিল যে অসবেলের শিক্ষণ তত্ত্বের গুরুত্ব, তাই না? সেটা আমরা আলোচনা করেছিলাম। আমরা একটু স্মরণ করছি। এখানে তার জ্ঞান বিকাশ তত্ত্ব, অসবেলের তত্ত্বের শিক্ষা ক্ষেত্রে আমরা কিভাবে কাজে লাগাবো, বা এটা গুরুত্ব কতটুকু, সেই বিষয়গুলো আমরা আবার রিভিউ করছি। এখানে শর্টকাট বলতে পারি যে সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, তারপরে বয়স ও মেধাবী বিবেচনা করে আনন্দদায়ক পূর্ণ পরিবেশ সৃষ্টি করে বিশেষ সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ ব্যবহার করে ওগুলোর মাধ্যমে আমরা করতে পারি। এর মধ্যে আরো কতগুলো কতগুলো দিক আছে। হলো পাঠদানের বিষয়টি সহজ সরল অর্থপূর্ণ তুলে ধরা, সহজ সরল অর্থপূর্ণ ভাবে তুলে ধরা। বাচ্চাদের যেটা শিখাবো তারা যদি সহজ সরল ভাবে এটা উপস্থাপন না করতে পারি, শিখন হবে না, এটাই বলছে। তারপরে বলছে শিখনের ধারাবাহিকতা রক্ষা করা। তারপরে নতুন জ্ঞানের সাথে পুরাতনের যোগসূত্র স্থাপন করে দেওয়া, শিখন উপযোগী পরিবেশ সৃষ্টি করা, মনোবৈজ্ঞানিক নীতি অবলম্বন করে পাঠদান করা। তো এইগুলো যদি আমরা মেনে চলি বা আমরা শিক্ষক হিসাবে এগুলো ক্লাসে মাথায় রেখে ক্লাসে পাঠদান করি, তাহলে হসপিটালের শিক্ষক তত্ত্ব অনুযায়ী এইগুলো ব্যবহার করে শিক্ষণে আমরা সফলতা লাভ করতে পারি। আমরা শিক্ষক আগেই বলেছি আমাদের কাজ একটাই, শিখানো বাচ্চাদের। এখানেই যত জটিলতা। ক্লাসে গেলে বিভিন্ন ধরনের বাচ্চারা থাকে, বিভিন্ন ধরনের মেধাবী থাকে, আচরণ করে। এই আচরণগুলোকে মোকাবেলা করে আমরা কিভাবে পাঠদানটা করতে পারি, সেইটা হলো আমাদের বিবেচ্য বিষয়, সেইটা আমাদের সার্থকতা। আমরা আলহামদুলিল্লাহ আমরা 2টা বাদ শিক্ষক মতবাদ 2টা শেষ করলাম। প্রথমটা ছিল আচরণবাদ, তারপরটা ছিল জ্ঞান বিকাশ। আজকে আমরা সামাজিক গঠনবাদ নিয়ে শুরু করব। আবার শুরু হচ্ছে না? ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এটা আলোচনা করছি তো না? আজকের আলোচনা বিষয় শুরু হবে ভাইগোটস্কি। ভাইগোটস্কি সামাজিক গঠনবাদ। ভাইগোটস্কি একজন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি রাশিয়ার বেলারুশ শহরে ছিলেন। 1896 থেকে 1934, এটা 29 হয়েছে, ভুল হয়েছে এখানে, 1934 হবে। ভাইগোটস্কি বাস্তববাদী একজন, এবং উনি যে সামাজিক গঠনবাদে আলোচনা করেছে বাস্তব থেকে নিয়েছে। শিক্ষক হিসেবে আমাদের এগুলো সম্পর্কে জানা খুবই জরুরি। যদি পাঠদানের ক্ষেত্রে আমরা এই তত্ত্ববাক্যগুলি সূত্রগুলি মনে না থাকে আর হৃদয়ে ইয়ে করতে না পারি, তাহলে আমাদের শিক্ষকতার কাজটা
সফল হওয়া কঠিন হয়ে যাবে। আমরা অনেকেই শিক্ষকতা করতেছি, করি, অনেকেই বিএড ছাড়াও করতেছে, করে, তবে ওরা নিজেরা নিজেদের মতো কন্ট্রোল করে করতেছে যেভাবে পারে, কিন্তু এটারও একটা সূত্র আছে, না জেনে হয়তো কন্ট্রোল করেছে, আর আমরা যে জেনে করি তারা বেশি ফলাফল পাই। কি বলছে উনি? এই সুমি বলেন তো দেখি কি কি বলছে উনি প্রথমে। সামাজিক মিথস্ক্রিয়া জ্ঞানমূলক বা বৌদ্ধিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মোটা অক্ষরে সামাজিক মিথস্ক্রিয়া তুলে ধরা হয়েছে। সামাজিক মিথস্ক্রিয়াটা কি পরে আমরা আলোচনা করব। এখানে বলেন যে তিনি বলেন শিশুর কৃষ্টিগত বিকাশের প্রতিটি পর্যায়ে দুইবার ঘটে। কয়বার ঘটে? দুইবার। প্রত্যেকটা শিশুরই জ্ঞান বিকাশের কৃষ্টিগত দুইবার বিকাশ ঘটে। একটা ঘটে সামাজিক অবস্থানের মধ্যে, আর আরেকটা বলে তার নিজের মধ্যে। হ্যাঁ, বৌদ্ধিক বিকাশ। তারপরে জ্ঞানটাকে বৌদ্ধিক, বুদ্ধি, এটাকে বৌদ্ধিক বিকাশ বলা হয়। হ্যাঁ, মানসিক লিখলে, হ্যাঁ এটা অসম্পূর্ণ থেকে যায়। বৌদ্ধিকটা মধ্যে মানসিক শারীরিক সবই আছে। এখানে যে কথা বলছি, একবার সামাজিক অবস্থানের মধ্যে আর আরেকবার নিজের মধ্যে। সামাজিক অবস্থার মধ্যে কিভাবে ঘটে? ম্যান ইজ সোশ্যাল বিং, মানে কি? তাহলে সমাজ থেকে সে আসে, সমাজ থেকে যে সে পারে, জন্মের পর থেকেই কিছু কিছু সে নিজের জ্ঞান দিয়ে অভিভুক্তি করে, তাই না? বাচ্চারা প্রথম কি ডাক শিখবে? সাউন্ড করে, আ আ করে। এবার দেখা যায় মানুষ আসে, আসলে সে খুব আনন্দিত হয়, ওই সাউন্ডে বারবার করে। আইসা মা কি কানে মধ্যে মা আম্মা 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 বলে কয়েক কোটি বার বলে, নাকি? বাচ্চাগুলো নেই আম্মা বলে নাকি? একটা মা, আমার মা, আমার মনে হয় একটা মা বাচ্চারে মনে হয় কয়েক কোটি বার কানের মধ্যে যা, তারপরে সে মা ডাক শিখে। 2-3 মাসে প্রথম সাউন্ড করে, সাউন্ড করলে মা 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 বলে, সে এটা আস্তে আস্তে চিনে কি করে মা, হ্যাঁ আম্মা করছে। যাক, এটা হচ্ছে সামাজিক। তারপরে বাবা, দাদা দাদি, ভাই বোন এগুলো শিখে, তাই না? তারপরে দেখে সমাজের কারা কি করে। ওই যে ইয়াতে পরীক্ষণে একটা আছে যে বাবা গোসল করতে যায়, বাচ্চা দেখছে তো দৌড়ে যায়, লুঙ্গিটা নিয়ে দিয়া বাবারে, জানে বাবা গোসল করার সময় লুঙ্গিটা চাই লাগে। এগুলো শিখে সমাজ থেকে, সমাজ থেকে এগুলো শিখার পর আস্তে আস্তে সে নিজে শিখে। এটাই বলছে যে একবার প্রথম সামাজিক অবস্থানের মধ্যে থেকে শিখে, তারপরে নিজের মধ্যে থেকে। এই সামাজিক অবস্থান থেকে সে জানতে পারে যে সবাই স্কুলে যায়, শিখবে, স্কুলে পড়ে, তখন তার মনে মাঝে জাগ্রত হয় স্কুল জিনিসটা কি। তাহলে এগুলো বই 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 টই পড়া, তাহলে আমি ওইখানে যাবো, তাই না? সে তো মার বেড়েতে শিখে আসে না, তার ব্রেনে একবারে গাঁথা নাই যে স্কুলে যেতে হবে। কিন্তু সমাজের মধ্যে দেখেছি না, অনেকে যাচ্ছে দেখতেছে, বা মায়ের সাথে কয়দিন গেছে, বড় ভাই বোন যা, অন্য যা, তাহলে আমিও তো যাবো নাকি? ব্যাগ নিয়ে চলে, ব্যাগ কিনে দাও বা ইয়ে কিনে দাও। তখন সে স্কুলে গেছে নিজের মধ্যে সেটা শিকনটা তার নিজের মধ্যে তখন করে, তখন আর অন্য পর নির্ভরশীলতা কম থাকে। এই জন্য বলছে যে প্রথমবার সামাজিক অবস্থানের মধ্যে এবং আরেকবার ঘটে তার নিজের মধ্যে থেকে। তার দ্বিতীয়ত, এটা গেল প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্বটা হচ্ছে যে জ্ঞানমূলক শিক্ষণের ক্ষমতা নির্ভর করে বয়সের একটা সীমা পর্যন্ত। এটাকে তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলেছেন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই জিনিসটা কি? এটা হলো জ্ঞানের যে বিকাশ, বিকাশের নিকটবর্তী একটা অঞ্চল, এরিয়া, একটা এরিয়া আছে তার শিকার, ওরিয়ার মধ্যে থেকে শিখবে, এরিয়ার বাইরে গেলে শিখন হবে না। এটাকে জেডপিডি বলা হয়েছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি।
জেডপি এর পরিপূর্ণ নির্ভর করে সামাজিক যোগাযোগের উপর। হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি। জেডপিডি এর পরিপূর্ণ নির্ভর করে সামাজিক যোগাযোগের উপর। লাইফ স্কিমের মধ্যে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তির সচেতনতার বিকাশ ঘটে, আর এই বিকাশটা হয় ভাষা বিকাশের মাধ্যমে। এই যে সামাজিক যোগাযোগটা বা সামাজিক বিকাশটা ঘটে কিসের মাধ্যমে? ভাষা। এটাই যে প্রধান ফ্যাক্টর, এটাকে উনি জোর দিয়েছে। আগে কিন্তু বলে নাই ভাষা। এই সামাজিক যোগাযোগ করে ও সাউন্ড করে বাচ্চারা, এরপরে দেখে, এরপরে হাত নাড়ে, মুখ নাড়ে, এগুলো ভাষা প্রকাশ করতেছে, তার নিজের ভাষা। একটা আওয়াজ করে ভাষা, একটা হাতের ইশারা ভাষা। এই বাচ্চারা জেনে একটু যখন শিখতে হয় পুরুলিয়া, তখন সে ঘরে থাকতে চায় না, তখন দেখাইতে হাত দিয়া কেমন দেখছেন। এটা সংকেত, এর আগে আইকনিক বুঝলাম, সংকেতিক ওইখানে এটা আছে। এটাকে উনি এটা সামাজিকের মধ্যে নিয়ে আসছে, মূল কথা ওইটাই। তারপরে এখানে এই সামাজিকতাটা যে শিখে জ্ঞান বিকাশ হয়, এটা বলছে একটা জেডপি আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা একটা আছে। এটা কি জিনিসটা কি? এটা আমি আপনি যারা টিচার আছি, আমরা যারা বুঝতে পারবো তখনই সার্থক হবে শিখা। আর আমরা যদি বুঝতে না পারি তখন সেটা সার্থক হবে না। এই জোন অফ প্রক্সিমালটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সামাজিকীকরণের মূল বিষয় হলো ভাষা শিক্ষা। কি শিক্ষা? ভাষার মাধ্যমে অর্জন করবে শিখার মানে। আর এটা যে শিখবে, এটার একটা কি আছে, এরিয়া আছে। এখন আসেন দেখি বই শেষ। জেডপিডি সব শেষ। শিখন চাচা কে নেই? ডেভেলপমেন্ট। আমি বলছিলাম যে একটা এরিয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানের জল ছাপের মতো 3টা জায়গা আছে। কয়টা আছে? 3টা আছে। প্রথমটা হলো ভিতরে, লার্নার ক্যান ডু অ্যান্ড ইট, নিজে নিজেই পারে। আপনারা যারা জুমে আছেন, আপনারা জুমে যারা আছেন, আপনারা ভিডিও অন করে এই চিত্রটা দেখেন। প্রথমটা বলছি লার্নার ক্যান ডু আনএডেড, সহযোগিতা ছাড়াই শিখতে পারে। দ্বিতীয় অঞ্চল হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই অঞ্চলটাই বা এই সময়ই সে সহযোগিতা চায়। আর লাস্টের হলো লার্নার ক্যান নট ডু, সেটা পারে না, এটা হাই। ভিতরটা সে পারে, ইজিলি পারে, যেমন অঙ্ক ইজিলি পারতেছে। আবার বেশি কঠিন হলে ওই জায়গায় সে পারে না। কিন্তু যে জায়গায় সহযোগিতার প্রয়োজন, ওই জায়গাটাই আমাকে আপনাকে কাজ করতে হবে। সেটা হলো মাঝের যেটা টিক চিহ্ন দেওয়া, এটাকে বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জায়গাটায় আমাকে আপনাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। ওই এরিয়ার মধ্যে সে শিখতে পারে। ওইটাই তার শিখনের জায়গাটা, স্থানটা। এটা ক্লাসের মধ্যে বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্টেজে আছে, বয়সের একটা স্টেজে আছে, তাই না? ওইটা বিভিন্ন স্থান কাল পাত্র বেঁধে আপনাকে আমাকে এটা ধরতে হবে, ক্লাস ধরতে হবে। যে ক্লাসে যে বিষয়টা ওই বিষয়টা ধরতে হবে, যে না এই জায়গায় তাকে সহযোগিতা করা প্রয়োজন। তখন আমি সহযোগিতা করলে একটা শিখন হবে, তাহলে শিখন হবে না। এটাকে বলা হয়েছে জেডপি। মনে থাকবে, এটা জেডপিটা কার শিখন করতে আছে? ভাইগোডস্কি। মনে রাখবেন, ভাইগোডস্কি সামাজিক গঠনবাদে জেডপিডি এর কথা উল্লেখ আছে। এটাকে বলা হয় কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই নির্দিষ্ট এই অঞ্চলে বুঝে আমরা শিক্ষাদান করতে হলে বাচ্চাদের শিখতে পারবো। এই সামাজিক গঠনবাদ যেটা নিয়ে আলোচনা করছি, ভাইগোডস্কির একটা নীতি আছে। মূলনীতিটা কি? জ্ঞানমূলক বিকাশ বয়সে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়ে থাকে। পূর্ণ জ্ঞানমূলক বিকাশের জন্য দরকার সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে ভাষা। এই জ্ঞানমূলক বিকাশ বয়সে একটা নির্দিষ্ট সীমা হচ্ছে, যে বয়সে যেটা শিখবো ওইটার কথা আমি বলছি।
প্রাইমারি এটা স্টেজে আলাদা একটা, করি বইটা। মাধ্যমিক স্টেজে একটা, আমাকে হলো উচ্চ মাধ্যমিক স্টেজে একটা। এই স্টেজটা আমাকে আপনাকে ধরতে হবে। যদি আমরা সেটা ধরতে পারি, বুঝাইতে পারি, তাহলে তাদেরকে শেখানো হবে। আর সেই সীমা অনুযায়ী আমাদেরকে সেই উপযুক্ত দিতে হবে। পরিপূর্ণ জ্ঞানমূল্য বিকাশের জন্য দরকার সামাজিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া হলো যে পারস্পরিক আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে সত্যটাই উপনীত হওয়া। পারস্পরিক আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে সত্যটা বা সঠিক জিনিসটা আয়ত্ত করা, সেটাই। ক্লাসের মধ্যে দুইজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে দুজনের মধ্যে আলাপ আলোচনা হবে, এটা ঠিক, এটা ঠিক। শিক্ষকের সাথে মত বিনিময়, হ্যাঁ ঠিক আছে, এটা বলে মিথস্ক্রিয়া। একা না, দুই তিনজন মিলে, সম্মিলিত মিলে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে, এটাকে বলা হয়েছে মিথস্ক্রিয়া। হ্যাঁ, মিথস্ক্রিয়া মনে থাকবে। এটা ইংরেজি কি? ব্লেন্ডেড। হ্যাঁ, ইন্টারাকশন। হ্যাঁ, ইন্টারাকশন বলা যায়, ব্লেন্ডেড। তারপরে এই ইন্টারাকশনটা বা ব্লেন্ডেডদের মাধ্যম কি? ভাষা। তাহলে ভাইগোটস্কির সামাজিক গঠনবাদের প্রধান যে জিনিসটা, সেটা হলো ভাষা শিক্ষা। ভাষার মাধ্যমে হয়। কোন একটা এলাকায় গেলে ওই এলাকার ভাষা যেমন না জানেন, থাকতে পারবেন? পারবেন না। এই জন্য কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ 12 কোর্স করে বিদেশ যাওয়া লাগে, তাই না? তাহলে আমরা সামাজিক গঠনবাদের মূলনীতি কি জানলাম। এই সামাজিক গঠনবাদের শিক্ষার ফলে কি গুরুত্ব পায় বা আমাদের দায়িত্ব কি, তাই না? ক্লাসে পড়াইতে গেলে আমরা সেই তথ্য দিয়ে কিভাবে পড়াবো। এক নম্বর হচ্ছে যে শিক্ষার্থীরা কিভাবে শিখে তা প্রথমে জানতে হবে। আমাকে আপনাকে জানতে হবে এরা কিভাবে শিখে, শিখার কৌশল, শিখার পদ্ধতিগুলো আমাকে জানতে হবে। আপনাকে জানলে আমরা আগে শিখাইতে পারবো। তো ওই সমাজ ও পরিবেশ থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসে, শিক্ষার্থীরা পরবর্তীতে যেন তার সত্য উপস্থাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে। এটা তো এখন মীমাংসা হয়ে গেল যে এটা নিয়ে নিলাম সমাজ ভাউচার, পরিবেশ মানে কি? আর আপনাকে বাকি দিয়ে দিলাম। বাড়িঘর থেকে সামাজিক পরিবেশ নিয়ে সে এখন আসে। খাবারের কথা আসার পরে কালকে শিক্ষক জানতে হবে তার কতটুকু জানা হয়েছে। আর এই জানার সাথে আমার বই পুস্তকের জানার একটা মিলন করা দেবে, যোগসূত্র স্থাপন করে, তাহলে সে আত্মবিশ্বাস পাবে। না, ঠিক আছে, এই কথাটা বলছি। শিশুরা পূর্ব ধারণা এবং নতুন ধারণার মধ্যে সংযোগ তৈরি করে দেওয়া। শিশুরা যে পূর্বে ধারণা আর এখন নতুন করে নিছে, দুইটার মধ্যে আমার আপনার কাজ হলো কি সংযোগ স্থাপন করে দেওয়া। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, ধারণা ও চিন্তা ভাবনা নিয়ে আসে। এসবের সম্পর্ক রেখে ইতিবাচক পঠন পাঠনের ব্যবস্থা করে পাঠদান করা যাতে সহজ হয়। এই যে এখানে জ্ঞান, দক্ষতা, তারপরে আপনার এই যে অভিজ্ঞতা, ধারণা, চিন্তা ভাবনা নিয়ে আসে। এই যে একটা ক্লাসের মধ্যে দেখবেন যে নিচু রিক্সাওয়ালার ছেলের চেয়ে সজীবের ছেলে হতা, তাহলে তাদের উভয়ের যে কথাবার্তা, আচার আচরণ, দুইটাকে এক হবে? এক হবে না। আমি কি দুইটারে আলাদা করে ভিন্ন জায়গায় বসাবো? কি বলেন আপনি? কেন বসাবো না? কেন ছাড় যাবে না? থ্যাংক ইউ, ওই কথাটাই বলছি। আমি যে কথাটা বলছিলাম এখানে, সেটা হলো যে যদি ক্লাসের মধ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জাতির থাকে, আমার আর আপনার কোনো নিউট্রাল করে মিডিলে দেওয়া মানসম্মত। কোন কথাটা ভালো এই কথাটা সবাই বলবে, কোন ব্যবহারটা ভালো সেটা আমরা সবাই করি, তাইলে ওই 12টা থেকে যেটা নিচু আছে এটাও শিখবে, শিক্ষা একটা লেভেলে আছে। আমি আর আপনি আলাদা করে বিচ্ছিন্ন করে পাঠদান করবো না বা শ্রেণীভেদ সৃষ্টি করবো। শ্রেণীভেদ আমি জেনে নেবো, কিন্তু ক্লাসে সৃষ্টি করবো না। আপনার কথা একটি যে ওই 12টারে মানসম্মত ধরে খারাপ ট্রেনে এদের শিখে দেবো, তাহলে এটা হয়ে যাবে। এটাই বলা হয়েছে এখানে যে তাদের জ্ঞান, চিন্তা, দক্ষতা, অভিজ্ঞতা নিয়ে আসে, কোনটারে হেও করা যাবে। হ্যাঁ,
বিভিন্ন ধর্মের আছে, সেই ধর্মের দুই ধর্মের মধ্যে লাগলো কন্ট্রাডিকশন। আপনার কাছে হলো যে হ্যাঁ ওর ধর্মটা ওর কাছে ঠিক আছে, এটা ভালো ওদের জন্য, এই ভালোটা আমরা গ্রহণ করবো, অর্থও ঠিক আছে ভালো, কিন্তু দুইটার মধ্যে আমরা কন্ট্রাডিকশন করবো না, কোনো বিভেদ সৃষ্টি করবো না। সবাই আমরা মানুষ, আমাদের এক আল্লাহ সৃষ্টি করেছে, এক সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। তো এটা মনে রেখে আমাকে আপনাকে ক্লাস নিতে হবে, সামাজিক গঠনবাদের মূল কথাই। তাহলে এই যে ক্লাসে যে আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় মাঝে মাঝে উঠতো যে এই একটা ধর্মীয় শব্দ নিয়ে অনেক হইচই ঘেরাও হয়ে গেছে, কারণ কি? কারণ হলে তার এই জ্ঞান ছিল না। সেই শিক্ষক হয়েছে ঠিকই, কিন্তু তার এই জ্ঞানটা সে অর্জন করতে পারে নাই। সকল ধর্মেই সমান শ্রদ্ধা করতে হবে, আপনি যেটা মানেন এটা আপনার কাছে মূল্য উঠবে, ঠিক আছে, কিন্তু যখন সম্মিলিত আসবে কোনোটাকে হেয় করা যাবে না, এটা মনে রেখেন। কোন ধর্ম হেয় করা যাবে? আপনি তো মানুষ, কোন ধর্ম খারাপের জন্য আসে নাই, সব ধর্মের মূল কথা ভালো, কিন্তু এটা আমরা হয়তো বিভেদ সৃষ্টি করি, পার্থক্য করি। কোন ধর্মেই অপরাধকে স্বীকৃতি দেন, কোন ধর্মে চিন্তায় খুন রাজধানী এগুলোতে স্বীকৃতি দেয় দেন, মানুষের জীবকে কষ্ট দেওয়া হোক কোন ধর্ম কি দেয়? দেয় না। এই জন্য সমর্মিতা, ভাতৃত্ব, সহানুভূতি এগুলো আমার মনের ভিতরে থাকতে হবে, থাকলে আমি পাঠদানের ক্ষেত্রে এগুলো বিবেচ্য বিষয় না পাঠদান। আশা করি বুঝতে পারি। কার কোনো প্রশ্ন আছে এখানে? এগুলো কিন্তু আমার আর আপনার দায়িত্ব জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন করে আমরা ক্লাসে পাঠদান করি। আমি কোনো এক সময় আমি থিসিস করেছি, থিসিসের জন্য আমি প্রায় 20টা প্রতিষ্ঠানে পায়ে হেঁটে গেছি বা রিক্সা যুগে গেছি। স্কুলে হেডমাস্টার, ওনার নাম ছিল নারায়ণ স্যার। গেছি ওনার কাছে, গিয়ে বললাম যে স্যার আপনার স্কুলে আসছিলাম আমি এটার দরকারের জন্য, কিন্তু ওইখানের যে গ্রুপের আমি যে ব্যবসা শিক্ষার, তো ওইখানে স্যার সহযোগিতা করতেছে, তো রাখেন আমি চেষ্টা করতে। উনি আমাকে সুন্দর সহযোগিতা করছেন। তারপর ওনার আমি এটা শিখলাম কি, উনি বললো যে আমি যে কোনো ক্লাসে ক্লাস নিতে পারি, আমার ওই গবেষণা করে আমার উপকার হয়েছে। কিভাবে স্যার? তো আমি একবার আজিমপুর গার্লস স্কুলের শিক্ষকতা করি, ওইখানে হেডমাস্টার আমার পাঠাইলো, কোন টিচার স্কুলে নাই, বলে আমার হইচি করতেছে, আপনি একটু জানতো ওই স্কুল ক্লাসে কি ক্লাস? ইসলাম ধর্ম ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার যাচ্ছি। গিয়ে সেটা বই খুললে সে ওই বই দেখে কোরআনের আয়াত পরে করাইতেছে, তাই না? সুন্দর উপস্থাপন করছে। তো সে ওইখানে পার্থক্য করে নাই, সে তো বলতে পারছে আমি হিন্দু, আমি কি পড়াবো, বা আমি সনাতন ধর্মে পারবো না, তোমরা হইচই করে বইয়ে থাকো, ছাত্ররা মানতো মানতো। সে ওইখানে গিয়ে ওই পরিবেশ তার থেকে শিখলাম যে আপনারা যারা টিচার আছেন যে কোনো ক্লাসে গেলে পট করে গিয়ে ক্লাসে ঢুকবে, ঢুকে ওই ক্লাসটা আপনি ম্যানেজ করবেন, আপনি কৌশল দিন, এইটা আপনি দক্ষ শিক্ষক। আমার কথা বুঝতে পারছেন? মানে স্থান কাল পরিবেশে একজন শিক্ষক সেটাকে অভিযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ আনবে, এই যে দক্ষ শিক্ষক। এই যে এইভাবে এই বিষয়গুলো রেখে একজন শিক্ষক ক্লাস নিলে কখনো বিফল হওয়া না, সফলতা। আশা করি বুঝতে পেরেছেন। কেমন? এবার পর্ব সামাজিক গঠনবাদ 2, এটাই শেষ। 3টার পড়াবো না, 2টাই আপনাদের সিলেবাসে আছে। এটা সহজ, সবচেয়ে এটা সহজ। এই সামাজিক গঠনবাদ 2 এটার প্রবক্তা হইলেন 2জন, রেমন্ড অসবর্ন ও উইটসন। তার 2জনই গঠনবাদী হিসেবে পরিচিত। তাদের মধ্যে স্যার পড়েন আপনি, শিশুরা স্কুলে আসার আগে এই লাইনটা পড়েন। তাদের চারপাশের পর্যবেক্ষণ থেকে অনেক প্রাকৃতিক ঘটনা প্রক্রিয়া সম্পর্কে আপনার দিয়ে রাখে। শিক্ষকের উচিত সেগুলো মূল্যায়ন করা এবং তার সাথে সম্পর্কে রেখে আরো 2-4টি ঘটনা দিয়ে জ্ঞান অর্জনের সহযোগিতা করা। ধন্যবাদ। এখানে এই কথাটা স্পষ্ট, এটা একটু আরো স্পষ্ট করছে। এই তথ্যে কি করছে? আমরা আগে বলছিলাম যে সমাজ থেকে শিখে
ঠিক আছে, এখানে যে শিক্ষকের উচিত সেগুলো মূল্যায়ন করা এবং তাদের সঙ্গে থাকা দুই চারটি ঘটনা আমি ওই যে কালকে আর বলছিলাম যে বাচ্চারা যে শিখবে পরিবেশ থেকে কিছু শিখে আসে, আর যারা পাঠ্যক্রম তৈরি করে তারাও সমাজ থেকে উদ্ধৃতি দেয়। কিন্তু আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মানে আমি পরিবেশে আছে, আমার নদী আছে, খাল বিল আছে, বইয়ের মধ্যে দেখলাম এই তো পড়া, এইটা করে ব্যবহার অনেক এটা শিখে নেবে, এটার মধ্যে তার জ্ঞানের বিকাশটা ঘটাও। তো এখানে ওই যে বলছে যে শিশুরা সমাজ থেকে শিখে আসে, ওই যে স্কুলে যে ভর্তি হোক, কিছু জেনারেশনে ভর্তি হোক, কিছু লিখতে পারে বলে, হ্যাঁ মা বাবা অনেক কষ্ট করে কিছু শিখা, বলছে ওই কথা বলছে কিছু এরা শিখে আসে, কেন আসলে স্কুলে আসলে ওইখানে আইসা সে আর কিছু শিখে। আমরা যখন ক্লাসে পাঠদান করব বিষয় সংশ্লিষ্ট উদাহরণগুলো সমাজ থেকেই নেব, পরিবেশ থেকেই নেব। ওই একটা দেওয়া আছে আর দুইটা নিয়ে যদি আমরা সেইভাবে উদাহরণ বোঝাতে পারি, তাহলে তার শিকনটা ফলপ্রসূ কার্যকরী হবে। এখানে অসবর্ন আর উইট্রক এই দুইজনে এই কথাই বলছে যে বাচ্চারা কিছু সমাজ থেকে শিখে। এই শিক্ষাটা এসে যখন প্রতিষ্ঠানে আসে তখন আমরা ওই সমাজের কিছু প্রাসঙ্গিক উদাহরণ টেনে আর দুই চারটা দিলে তাদেরকে বুঝিয়ে শিখাবো, তাহলে তাদের শিক্ষণটা হবে। এটা তো ইজি ব্যাপার না, কঠিন তো কিছু না। আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আছি, পরে কথা বলবো, আপনার কথা মনে আছে? জি okay. তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, অসবর্ন এবং উইট্রো কেমন। এখানে একদম সহজভাবে বলছে যে শিক্ষকদের উচিত সেগুলো মূল্যায়ন করা, যা শিখে আসছে তাকে মূল্যায়ন করে আরো দুই চারটে লোক যোগ করে উদাহরণ দিয়ে শিখিয়ে দেবে। আমাদের তো আগে অনেক নৈতিকতা সম্পন্ন গল্প আমরা পড়েছি, এখন বই পুস্তকে নাই, তাহলে নৈতিকতা হবে কেন? ইমান ছিল, ইমান। তারপরে যে মহসিনের দানবীর মহসিন রাতে চুরি করতে ছিল, আর কিছু দিয়ে দিয়েছে চুরে, মহৎ মহতের পরিচয় দিছে, তাই না? হ্যাঁ দেখ, কিন্তু আমাকে আপনাকে এই ধরনের গল্প বলতে হবে। আজকে একটা গল্প শুনি, কি গল্প? পিপিলিকা আর ঘুঘু পাখির গল্প, এটা জানেন না? এরকম গল্প বলবেন, এটা তো শুনে না, এরকম সুন্দর গল্প যে ম্যাডামে, তাই তো এই জন্য ক্লাসে কারোর সাথে ঝগড়া করবো না, একজন আবার একজনকে কি করবো, সহযোগিতা করবো, সহমর্মিতা করবো, এই ধরনের গল্প দিয়ে শুরু করতে পারে। এইসব নীতি বাক্য গল্প দিয়ে পড়াবেন, আপনি পড়ালে আপনার ছবিটা তার মানুষ পড়ে জাগ্রত হবে যে ম্যাডাম এটা শিখেছি, এটা ম্যাডামে বলছে, হয়তো সে পড়ে নাই, পড়বে সামনে। এগুলো তো বইয়ে নাই, আছে খুব কম, নাই, এক্সট্রা বই পড়বে। তারা দুইজন যে ইয়াটা বলছে, এই যে তাদের যে জ্ঞানের ধারণা গঠন করবে কিভাবে, আপনার নামটা কি? শারমিন, পড়েন, প্রথমটা পড়েন। শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতার সাথে তথ্য সংযোগ করতে গিয়ে সে তাকে অর্জন করে, তাকে বলা হয় শিক্ষক। যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের কাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিখে, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যত বেশি দ্বন্দ্ব তৈরি করতে পারবেন, শিক্ষার্থীরা পারস্পরিক আলাপ আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে তত বেশি
এখানে যে কথাটা বলছে সেটা হলো যে প্রথম দুইটা আমরা জানি যে শিক্ষার্থীরা পুরাতন তথ্যের সাথে নতুন তথ্য, পুরাতন জ্ঞানের সাথে নতুনটা সংযোগটা শিখবে। তারপরে যদি অংশগ্রহণ করে মত বিনিময় করে তার শিক্ষণটা বেশি হবে। আর লাস্টে যেটা বলছে সেটা হলো যে কনফ্লিক্ট কনফ্লিক্ট দ্বন্দ্ব তৈরি করে দেওয়া। যেমন আমি জিজ্ঞেস করলাম ভগবতী রে যে বাংলাদেশের প্রধান খাদ্য কি, বললো যে চাউল। আমি কিছু বললাম চাউল নাকি, এই শুধু বলেন তো। তখন তার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো, কি রে আমার টিম কি হয় নাই নাকি, তাই না? অথবা দুইজনের মধ্যে যে অঙ্কটা রেজাল্ট তো এটা আসলে কি এটা না অন্যটা হবে, এই যে পরে যদি তখন সে সন্দেহ সৃষ্টি করলো, হ্যাঁ দ্বন্দ্ব সৃষ্টি হলো, এটা আবার করে তো দেখি, আবার করে দিই, একটা স্পিড সৃষ্টি হলো। ওইটা কথা বল, ভালো পারে বেশি ভালো পড়ো না ভালো ভালো এরকম দুইজনের মধ্যে কমপ্লিট একটা দ্বন্দ্ব তৈরি করে দিলে তাহলে শিকনটা বেশি আর আরো খুঁজে দেখেন আসলে বাস্তব তো। আমার মনে হয় যে এই তত্ত্ব থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন আসছে না, একটা প্রশ্ন উত্তর সাইডটা দেয় দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এটা সঠিক না এটা সঠিক, এটা সঠিক না এটা সঠিক, হ্যাঁ কাছাকাছি। যাক তাহলে এখানে এই অসবর্ন উইট্রক এটা আনছে যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে বললে এরা নিজেরই খুঁজে খুঁজে চেষ্টা করে সমাধান বের করবে, তাইলে এখানে যে কনফ্লিক্ট এটা মনে রাখবেন তাই না। এটা একটু এটা একটু আমার মনে হয় ক্লাসের যারা মধ্যম বা উচ্চ লেভেলের এদের জন্য এটা বেশি কার্যকরী, আর যারা একটু নিচু লেভেলের এদের জন্য একটু কম পেয়ে এদের একটু চেষ্টা করে না, আবার যদি দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে লাগবে আর এটা ক্লাসের ইয়ার পজিশন বুঝে আমাদের করতে হবে, ঠিক আছে না। এটা টিচার বুঝতে হবে, কেমন বুঝতে হবে এবং তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে। শেষ দিকটা আমরা বলি অসবর্ন উইট্রক বিশ্বাস করেন যে শিক্ষার্থীদের পরিবর্তন তখনই আসে যখন তারা তাদের পূর্ব জ্ঞানের সাথে নতুন অর্জিত তথ্যের সংযোগ ঘটাতে সক্ষম হয় বা পুরাতন নতুন জ্ঞান একত্রিত করে বিষয়বস্তুর সাথে ধারণা সুস্পষ্ট করতে পারে। লাস্ট কথা এটাই তার কথা, পুরাতন নতুন মধ্যে সম্মিলন করা। এটা তো পাবেন আবার ঘরে বসে বসে দেখতে পাবেন, ঘরে বসে বসে দেখতে পারবেন এখন জমে দেওয়া আছে। তাহলে এটা লাস্ট কথা আর কি, এটা শেষ কথা এটাই। অসবর্ন উইক থেকে উইট্রক বিশ্বাস করেন যে নতুনটা পুরাতন যদি একসাথে সংযোগ ঘটাতে সক্ষম করে তাহলে তাদের ধারণা স্পষ্ট হবে। গুরুত্ব এটা আমার আপনার কি করণীয় বা কি গুরুত্ব এটা, এই চারটা জিনিস ঠিক আছে না। আপনার বই পড়বেন এ কিন্তু পাবেন না, এই নিচের গুলো পাবেন না। এটা আমি নিজে স্টাডি করে কয়েকটা বই ইউটিউবে সার্চ করে দেখছি এবং প্রিন্সিপাল স্যার আমাকে সহযোগিতা করছে, উনি আবার খুবই আগ্রহী এই সবগুলো পাওয়ার পয়েন্ট প্রিন্সিপাল তৈরি করে আমাকে। তো স্যার আপনি গেলে টাইপ করে আমার কাছে নিয়ে আসেন, আমি সব করে দিই। উনি দেখলাম যে আগ্রহী আছে, পরিশ্রম করতে পারে। ধন্যবাদ। তাহলে এই যে এই যে বইয়ে পাবেন না, অনেকগুলো আছে বইয়ে পাবেন না, উপরে কিছু পাবেন। আর আমি যেগুলো দিছি এই জন্যই বলছি যে আমার এই আলোচনা বা পাওয়ার পয়েন্ট বিষয়গুলো যদি ট্রাই প্রিন্ট করে বই খাতা বানাইতে পারেন তাহলে আপনার বাজারে বই কিনা লাগবে না, এনি প্রশ্ন সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে এই গুরুত্ব কি বা আমার আর আপনার করণীয় কি, শিক্ষা ক্ষেত্রের এর গুরুত্ব অথবা আমি আর আপনি পাঠদানের ক্ষেত্রে কি করব এটাই ঘুরাই বলবো। তাহলে এই অসবর্নের আর উইট্রক আর অসবর্নের তত্ত্ব দেখে আমরা শ্রেণীকক্ষে কি প্রয়োগ করবো বা আপনি কিভাবে প্রয়োগ করবেন লিখুন, তখন লিখবেন এটা। আমরা পুরাতন নতুন জ্ঞানের সংযোগ ঘটাই দেবো, আশেপাশে পরিবেশ থেকে উদাহরণ টেনে এনে বাচ্চা শিখাবো, তারপরে শ্রেণীকক্ষে মাঝে মধ্যে তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতার সৃষ্টি করবো, তাই না, বা দ্বন্দ্ব তৈরি করে দেবো। তারপরে পারস্পরিক